ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের যে আমরা ক্লাসটা নিতে যাচ্ছি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে বেসিক্যালি তোমার রাসায়নিক তোমার যে বিক্রিয়াগুলি তাদের উপর বেস করে। সো খেয়াল করো, ওকে। সো খেয়াল করো, আমরা যে রাসায়নিক বিক্রিয়ার কথা বলি, দেখো রাসায়নিক বিক্রিয়া খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া তোমার দিকের প্রবৃত্তিতে রাসায়নিক বিক্রিয়ার দিকের প্রবৃত্তিতে দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে তোমার একমুখী, আর একটা হচ্ছে তোমার উভমুখী। অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলি শুধু সামনের দিকে যাবে, শুধু সামনে অগ্রসর হবে। ঠিক আছে, যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলি শুধু সামনের দিকে অগ্রসর হবে তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। সো দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াটি একমুখী অথবা উভমুখী। একমুখী বিক্রিয়া বলতে কেমন বুঝেন? যেমন খেয়াল করো, ধরো ক্যালসিয়াম কার্বনেট, সেটা তাপের উপর তাপের প্রভাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি যদি উড়ে চলে যায়, তাহলে এই জিনিসটা উড়ে চলে যাওয়াতে এই ক্যালসিয়াম অক্সাইড সে উল্টা দিকে আসতে পারে না। তাহলে বিক্রিয়াটি শুধু সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে অগ্রসর হতে পারবে না। এই বিক্রিয়াটাকে বলে একমুখী বিক্রিয়া। কিন্তু যদি বিক্রিয়া, ধরো আমরা যদি হাইড্রোজেন প্লাস আয়োডিন তাদেরকে বিক্রিয়া দিই, উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড। এটা যদি একটা বদ্ধ পাত্রে নিই, কিসে নিই? একটা বদ্ধ পাত্রে। তাহলে কিন্তু বিক্রিয়া যে হাইড্রোজেন আয়োডাইড দুই অণু উৎপন্ন হবে, তারা বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হবে। এতে করে উৎপাদ এবং বিক্রিয়কের অনুপাত একটা সাম্যাবস্থায় উপনীত হয়। অর্থাৎ বিক্রিয়াটি যদি ডানে বামে সামনে পিছনে উৎপাদের বিক্রিয়কে দুদিকেই যেতে পারে তাকে বলে যে বহুমুখী বিক্রিয়া। কিন্তু বিক্রিয়াটি যদি শুধু একদিকেই যায়, পিছনে আসতে পারে না, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া কি তার আমরা ধারণাটা বুঝলাম। এখন একটা জিনিস হচ্ছে, এই ক্যালসিয়াম কার্বনেট, ধরো ক্যালসিয়াম কার্বনেট তাকে যেন উত্তাপ করি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, যদি বদ্ধ পাত্রে চিন্তা করি তাহলে কিন্তু এটাও বহুমুখী বিক্রিয়া, কারণ কার্বন ডাই অক্সাইড উড়ে যেতে পারতেছে না। কিন্তু আমি যদি বলি এটা একটা খোলা পাত্র, কি বলি? খোলা পাত্র। খোলা পাত্র বললে তখন কিন্তু আমার এই কার্বন ডাই অক্সাইড গ্যাস চলে যেতে পারে। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস চলে যায়, চলে যাওয়ার কারণে
এই ক্যালসিয়াম অক্সাইডটা আবার পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না। তো এটা যদি আমরা বলি বদ্ধ পাত্রকে যদি মুক্ত করে দিই বহুমুখী বিক্রিয়া একমুখী হয়ে যেতে পারে। তার মানে এই পদ্ধতিটা হচ্ছে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার। এবার খেয়াল করো বিকেল পরে আমরা যাব তাপের ভিত্তিতে। তাপের ভিত্তিতে আবার দুই রকম। কয় রকম? দুই রকম। কোন কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদন, আর কোন কোন বিক্রিয়ায় তাপ হারায়, তাপ হারায়। তাহলে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী, আর যে বিক্রিয়ায় তাপ হারায় তাকে বলে তাপ হারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় ব্যালেন্সের মান ঋণাত্মক, আর তাপ হারী বিক্রিয়ায় ব্যালেন্সের মান ধনাত্মক, পজিটিভ। তাহলে আমরা বুঝলাম কিছু বিক্রিয়া আছে যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী, যে সকল বিক্রিয়ায় তাপ হারায় তাদেরকে বলা হয় তাপ হারী। যেমন একটা एग्जांपल, নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় একটা উভমুখী বিক্রিয়া হয় এবং উৎপন্ন হয় অ্যামোনিয়ার সাথে ব্যালেন্স হচ্ছে -92 কিলোজুল। সো এখানে ব্যালেন্স ঋণাত্মক। সো এটা কি? এটা হচ্ছে আমাদের এই তাপ উৎপাদন। এবং আমরা যদি ক্লাসিফিকেশনটা আবার অন্যভাবে দিকের ভিত্তিতে, তাপের ভিত্তিতে, যদি আমরা ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে খেয়াল করি, রিডাকশন অর্থ হচ্ছে বিজারণ, অক্সিডেশন অর্থ হচ্ছে জারণ। আবার জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আবার বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তাহলে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে জারণ, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারণ। তাহলে জারণ বিজারণ, ইলেকট্রন ছাড়ন ইলেকট্রন গ্রহণ কিন্তু আবার একসাথে সম্পন্ন হয়। ইলেকট্রন ছাড়ন আবার ইলেকট্রন গ্রহণ কিন্তু একসাথে সম্পন্ন হয়। তাহলে এই যে জারণ বিজারণ এই ঘটনাটাকে এক কথা আমরা বলবো জারণ থেকে র্যাড আর অক্সিডেশন থেকে অক্স, কথাটা দাঁড়ায় গেছে কি রেডক্স। তাহলে যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে ছাড়ন গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে রেডক্স, রিডাকশন, অক্সিডেশন, তার মানে জারণ বিজারণ। তাহলে আমরা যদি ইলেকট্রন স্থানান্তর কি দাঁড়াচ্ছে এটা হয় ইলেকট্রন স্থানান্তর ঘটবে না হয় ঘটবে না। যদি ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে কোনো কিছু না ঘটে তাকে বলবো আমরা নন রেডক্স। আর যদি ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাহলে বলবো আমরা রেডক্স। ঠিক আছে? এই যে ইলেকট্রন স্থানান্তর সংঘটিত হয় তোমার বইতে উল্লেখযোগ্য এই রেডক্স কিছু বিক্রিয়ার নাম দেওয়া আছে। যেমন একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে প্রতিস্থাপন, সেগুলোকে আমরা একটু নন রেডক্স গুলো দেখি। নন রেডক্স হচ্ছে বেসিক্যালি তোমার বইতে দুইটা দেয়া, একটা হচ্ছে প্রশ্নমূলক আর একটা হচ্ছে
পদক্ষেপ। তাহলে এই প্রসারণ যেটা পদক্ষেপ এটা হচ্ছে নন রেডক্স। নন রেডক্স কেন? তাদের ইলেকট্রন স্থানান্তর ঘটে। আবার আমরা এখানে কতগুলো দেখলাম, সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন, গ্রহণ। আর দুটো হচ্ছে বিয়োজন এবং বিয়োজন এবং কি গ্রহণ। তাহলে টোটাল এই যে ঘটনাটা, এই টোটাল চারটা ঘটনা রেডক্স। এছাড়া কিছু হচ্ছে বিশেষ বিক্রিয়া, কিছু হচ্ছে বিশেষ বিক্রিয়া। একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, মানে এটাকে পানি দিয়ে বিক্রিয়া হবে। একটা হচ্ছে পানির যোজন, একটা দিয়ে পানি দিয়ে ভেঙে ফেলবো, একটা পানি দিব। একটা হচ্ছে সমানুকরণ, আরেকটা হচ্ছে পলিমার। খেয়াল করো, যদি আমরা এখানে রেডক্স বিক্রিয়াটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আবার বলতেছি রিডাকশন, বিজারণ, অক্সিডেশন, জারণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, জারণ মানে ইলেকট্রন ছাড়া। আমি এটা বোঝার আগে আরেকটা কথা বলে রাখি, জারক, বিজারণ। তো খেয়াল করো, জারক আর বিজারক বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যদি আমরা বলি চোর, চোরকে যে অন্যের ঘরে চুরি করে, তাহলে জারককে যে অন্যের জারণ ঘটায়। জারক কি করে? যে অন্যের জারণ ঘটায়। আর বিজারককে অন্যের বিজারণ ঘটায়। তাহলে অন্যের বিজারণ ঘটাইলে বিজারক, অন্যের জারণ ঘটাইলে জারক। আর জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এটা হচ্ছে জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। এছাড়াও আরো একটা জারণ বিজারণের কথা আছে, তোমরা জানতে চাইলে জানাতে পারি। আর সেটা হচ্ছে মানে পুরাতন মতবাদ অনুযায়ী যে জারণ মানে অক্সিজেনের সংযোগ অথবা হাইড্রোজেনের বয়কট, মানে বাদ করে যাবে। বিজারণ মানে হাইড্রোজেনের সংযোগ, অক্সিজেনের বাদ দিয়ে। তো একটা হচ্ছে পুরান মতবাদ, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। পুরাতন অনুযায়ী জারণ মানে অক্সিজেনের সংযোগ বা হাইড্রোজেনের বিয়োজন, আর বিজারণ মানে হাইড্রোজেনের সংযোগ, অক্সিজেনের বিয়োজন। একই কথা। এখন জারণ মানে কি? যে অন্যের জারণ ঘটায়, কথা বুঝিও, অন্যের জারণ ঘটায়। একটা জিনিস খেয়াল করো, এইখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আরো এক ব্যক্তি, তাকে তিনি একটা চিঠি দিলেন। ওকে, তাহলে এই ব্যক্তি চিঠিটা কি করছে? দান করছে। আর এই ব্যক্তি কি করছে? গ্রহণ। তার একটা জিনিস চিন্তা করো, এই কেন দান করছে? কারণ এই গ্রহণ করবে বলে। তাহলে দান এবং গ্রহণ একই সাথে সম্পন্ন হয়, তাই বলা হয় জারণ বিজারণ যুগপৎ ভাবে সম্পন্ন হয়। কেন? কারণ হচ্ছে দান করলেই তো গ্রহণ হবে। যদি গ্রহণ করার লোক না থাকতো, সে দান করতো না। যদি গ্রহণ করার লোক না থাকতো, সে দান করতো না।
যদি এখানে দান করার লোক না থাকতো সে গ্রহণ করতো, তাহলে দুইটা ঘটনা একই সাথে সম্পন্ন হতে হবে। এখন এই যে লোকটা যার কথা বলতেছি সে কি করতেছে, দান করতেছে। সে যে দান করতেছে তার কারণে এই লোকটা গ্রহণ করতেছে। তাহলে দেখো খুব মনোযোগ শোনো, এর কারণে ও গ্রহণ করতেছে, তার মানে ও ওকে গ্রহণ করতে বাধ্য করতেছে। তার মানে এই লোকটাকে এ বললাম, এই লোকটাকে বি বললাম, এ বি কে গ্রহণে বাধ্য করতেছে। গ্রহণ মানে হচ্ছে বিজারণ। গ্রহণ মানে কি? বিজারণ। তাহলে এই বি কে গ্রহণে বাধ্য করতেছে মানে বিজারণ করাচ্ছে। তাহলে এ কি? এ হচ্ছে বিজারণ। আবার বি সে গ্রহণ করতেছে, তার মানে এই দান করতেছে। দান মানে কি? জারণ। এই বি এর প্রভাবে এর জারণ হচ্ছে। সো তাহলে বি কি? তার প্রভাবে জারণ হচ্ছে জারক। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই যে বিজারক, কেন বিজারক? কারণ সে পুণ্যের বিজারণ ঘটাচ্ছে এবং নিজে জারিত হচ্ছে। আবার এই যে জারক, সে কি করতেছে? সে এর জারণ ঘটাচ্ছে কিন্তু নিজে বিজারিত হচ্ছে। সো আমি যদি একটু এই লাইনটা এভাবে বলি, জারক যে অন্যের জারণ ঘটায় নিজে বিজারিত হয়, আর বিচারক যেমন এই বিচারক এর বিচারণ ঘটাবে কিন্তু নিজে জারিত হবে, নিজে জারিত হবে। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখো, যেমন দেখো সোডিয়াম, সে কি করলো? একটা ইলেকট্রনকে ত্যাগ করলো, মাইনাস ইলেকট্রন ত্যাগ করলো এবং ইলেকট্রন ত্যাগ করার সাথে ধনাত্মক হয়ে গেল। তোমরা অনেকে দেখো এই মাইনাস ইটাকে যদি ডান দিকে দেখি প্লাস পি লেখা যায়। ওকে, তাহলে এই যে ধাতু সে কি করলো? ইলেকট্রনটাকে ছাড়লো, তাহলে এই সোডিয়ামে কি হলো? জার। তাহলে যার নিজের জার ঘটে, নিজে জার অন্যকে সে বিচারিত করে, তাহলে এই হচ্ছে বিচারক। কেন এই বিচারক? কারণ তার নিজের জারণ ঘটলেও সে অন্যের বিচারণ ঘটায়। আবার এই ক্লোরিন একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, হয়ে গেল Cl মাইনাস। এখন খেয়াল করো, এই যে ক্লোরিন, সেই ক্লোরিনটা ইলেকট্রনটা কি করতেছে? গ্রহণ। আর সোডিয়াম ইলেকট্রনটা ছাড়া। এই যে ক্লোরিন ইলেকট্রনটাকে গ্রহণ করলো, আর গ্রহণ মানে হচ্ছে মানে গ্রহণ মানে হচ্ছে বিজারণ। নিচে বিজারিত হলে, নিজে বিজারিত হলে তার মানে নিজের বিজারণ হচ্ছে। তাহলে এই যে ক্লোরিন সে যে নিজের বিজারণ করতেছে, সে অন্যের কি ঘটাবে? জার। দেখা গেল যে যে অন্যের কিন্তু নিজে বিজারিত, যেমন ক্লোরিন নিজে গ্রহণ করে ইলেকট্রন বিজারিত হচ্ছে, সে অন্যের বিজারণ ঘটাবে, জারণ ঘটাবে, এসে জার। এবং এতে করে উৎপন্ন হইল সোডিয়াম প্লাস Cl মাইনাস, মানে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা আয়নিক যৌগ হলো। কিভাবে? ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। এই যৌগটা একটা কি বিক্রিয়া, মানে এটা একটা কিরকম বিক্রিয়া? রিডক্স বিক্রিয়া। কারণ এখানে কি হয়েছে? কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। যদি এই ইলেকট্রনের আদান প্রদানটি না হয় তখন তাকে নন রেডক্স। ঠিক আছে, তাহলে তোমরা একটু বাইরে জানাও এতটুকু সবাই ক্লিয়ার। এতটুকু সবাই ক্লিয়ার কিনা?
সবাই একটু ভাইয়াকে জানাও তো এতটুকু সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার। অন্যদের কি অবস্থা? ঘুমাইলে হবে না তো, একটু ভাইয়াকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? তোমরা যদি ঘুমাও তাহলে তো ভাই হবে না, একটু বলো ভাইয়াকে, বলো যে ভাই বুঝছি বা বুঝি নাই। ইচ এন্ড এভরিওয়ান জানাও, ইচ এন্ড এভরিওয়ান জানাও ফুল ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা। তোমরা কি আছো নাকি ঘুমাই গেছো? কথা বলবো না, রাগ করছো না? আচ্ছা ঠিক আছে, না বললে নাই, ভাই শুরু করতেছি আবার। ওকে, এবার তোমাদেরকে ভাইয়া একটু স্টাইলে পড়াবো। তোমরা একটু ভাইয়াকে জানাবা যে, একটু ভাইয়াকে জানাবা ভাইয়া স্ক্রিন শেয়ার করো, ভাইয়া স্ক্রিন দেখা যায় কিনা। একটু ভাইয়াকে জানাও তো স্ক্রিন শেয়ার, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা দেখো, স্ক্রিনে দেখো, এই যে বিক্রিয়াগুলি দিকমুখিতার ভিত্তিতে একমুখী, উভমুখী, তারপর তাপের ভিত্তিতে, দেখো সবাই তাকাবা, তাপ উৎপাদিত, তাপ হারি, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রেডক্স, নন রেডক্স, রেডক্সের মধ্যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, আবার নন রেডক্সের মধ্যে প্রশমন, অধক্ষেপণ, বিশেষ রাসায়নিক বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ, পানি যোজন। ক্যামেরাটা একটু রোটেট করতে হবে। এখন দেখতেছ? স্যার উল্টা স্যার। এখন ঠিক আছে? আবার দিতে হবে স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে এই পেজটা তো বুঝে গেছো সবাই, রাইট? বুঝছো কি না এই পেজটা? হ্যাঁ স্যার। এটা তো একটু দেখো তো, জারণ বিজারণ, জারণ অক্সিডেশন, বিজারণ রিডাকশন, রিডক্স, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, জারক অন্যে জারণ ঘটায় নিজে বিজারিত হয়, বিজারক অন্যে জারণ ঘটায় নিজে জারিত হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড। সুতরাং জারণ বিজারণ যুগপৎভাবে সম্পন্ন, ইলেকট্রন একসাথে আদান প্রদান হয়। ক্লিয়ার? বাকি জানাও না ক্লিয়ার কিনা। চলো এবার আসো, যেমন নন রেডক্স কি কি ছিল? একটা হচ্ছে প্রশমন, আর একটা হচ্ছে অধক্ষেপণ। তো প্রশমনের মধ্যে যে বিক্রিয়াটা হয় অম্ল এবং ক্ষারের সাথে উৎপন্ন হয় লবণ, পানি। যেমন HCl প্লাস NaOH ক্ষার উৎপন্ন হবে সল্ট NaCl and H2O। এখানে খেয়াল করো, যদি তুমি চিন্তা করো তারা একটু জানতে হবে জারণ সংখ্যা, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। জারণ মানে অক্সিডেশন, সংখ্যা মানে নাম্বার, সো ইটস কল্ড ON, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। এই জারণ সংখ্যা বলতে কিছু নেই। যেমন KMnO4,
এখানে ম্যাঙ্গানিজের আমরা যদি জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, খেয়াল করো, এটা যেহেতু একটা মুক্ত যৌগ, দশম প্লাস মাইনাস নাই, তাহলে এটা টোটাল যোগফল হবে 0। পটাশিয়াম হচ্ছে +1, আমরা ম্যাঙ্গানিজের মান দিলাম +x দিলাম, অক্সিজেন হচ্ছে 4টা, -2 * 4 = 0। বা x দেখো, এখানে আছে +1 -8 = 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি x সমান হবে যে +7। সো এটা হচ্ছে তার জারণ সংখ্যা। একইভাবে যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, H2SO4, তো H2SO4 এখানে কিন্তু দেখো সালফারের জারণ মান বের করব, তাহলে হাইড্রোজেন কয়টা? দুইটা, তাহলে 1 * 2 প্লাস সালফার x, তাহলে দেখো -2 * 4 = 0, বা +2 + x -8 = 0, সুতরাং x +6। এভাবে করে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, যে জারণ সংখ্যা নির্ণয়ের মানগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা যে আরেকটা দেখাই, K2Cr2O7, পটাশিয়াম দুইটা, তাহলে +1 * 2, ক্রোমিয়াম দুইটা 2x প্লাস -2 * 7 = 0, বা +2 + 2x -14 = 0। ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি যেটা হচ্ছে, এটা হচ্ছে 2x সমান +1, সুতরাং x সমান +6। সো আমরা এভাবে করে আমাদের যে জারণ সংখ্যাগুলি আমরা নির্ণয় করতে পারি। তো একটা জিনিস, জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু নন রেডক্স বিক্রিয়ায় জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না। যেমন খেয়াল করো, যেমন এই যে প্রশ্ন বিক্রিয়াটা, এখানে কিন্তু ক্লোরিন হচ্ছে -1, এখানে সোডিয়াম হচ্ছে +1, কিন্তু এখানে সোডিয়াম +1, এখানে -1। তাহলে এখানে যে জারণ মান ক্লোরিনের -1, এখানেও -1, সোডিয়ামের তাহলে কোনো জারণ মানে পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যা যদি কোনো পরিবর্তন না হয়, সেটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে আরেকটা বিক্রিয়া হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এই অদক্ষেপণ বিক্রিয়াকে বলে বিয়োগ প্রতিস্থাপন বিক্রিয়া। জাস্ট এতটুকু, এর বেশি কিছু লাগবে না। তো প্রথমে আসো সংযোজন। আচ্ছা, সংযোজন বিক্রিয়ার আগে আমরা একটু আমাদের জারণ বিক্রিয়াটাকে ফুল ক্লিয়ার করি। যে যে ইলেকট্রন ছাড়ে, তার মানে তার জারণ ঘটে, যার জারণ ঘটে সে অন্যের বিজারণ ঘটায়। যে ইলেকট্রন গ্রহণ করে, তার বিজারণ ঘটে, যার নিজের বিজারণ ঘটে সে অন্যের জারণ ঘটায়, সুতরাং সে জারণ। তাহলে জারক, বিজারক, জারণ, বিজারক, বিষয়গুলো বুঝলাম। সাধারণত ধাতু হচ্ছে বিজারক, ধাতু সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, তাই ধাতুর জারণ ঘটে, তাই ধাতুর অন্যের বিজারণ ঘটে। সাধারণত অধাতুগুলি জারক, কারণ অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অন্যের জারণ ঘটায়, সো অধাতু হচ্ছে জারক। এখন আসো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটো জিনিস যুক্ত হবে, যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে। যেমন খেয়াল করো, ফেরাস ক্লোরাইড তার সাথে যুক্ত হলো ক্লোরিন, উৎপন্ন হলো ফেরিক ক্লোরাইড, উৎপন্ন হলো ফেরিক ক্লোরাইড। তো আমরা যদি এটাকে একটা সমতা করি, দুই, তোমরা অনেকে সমতা জানো, ভাইয়া বিক্রিয়া করার সময় সমতা সাধারণত না করি চলে যাব, তোমরা ইজিলি বুঝতে পারবে। এখানে যদি ভাই বলি, এই দেখো এখানে Fe2+, আর এটা হচ্ছে ক্লোরিন Cl-, দুইটা। এখন দেখো এখানে হচ্ছে ফেরাস, তার মানে এটা কত +2, আর ক্লোরিন একটা মুক্ত যৌগ, যার মান হচ্ছে 0। আবার এখানে খেয়াল করো, এখানে বিশ্লেষণ করলে পাওয়া যাবে Fe3+ Cl-। তাহলে আমার এখানে যদি চিন্তা করো, এই যে ফেরাস, সেটা +2 থেকে +3 হলো, রাইট? আর এই যে ক্লোরিন, তাকে আমরা কিভাবে লিখি? ক্লোরিনটা Cl-, সেই ক্লোরিনটা এখানে 0 থেকে -1। তাহলে জারণ মানের দুইটা ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। এখন
+2 থেকে +3 হলো, তার মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, বাড়ছে। তোমাদের এখানে সংখ্যা রেখা গেলে 0 +1 +2 +3 -1 -2 -3। যদি আমি বলি 0 থেকে -1, দেখো আমরা এই দিক থেকে জানি যে বাড়ে অক্সিডেশন, আর এদিক থেকে সংখ্যা রেখা মান কমে। মনে রাখবা অক্সিডেশন নাম্বার যদি বাড়ে, অক্সিডেশন নাম্বার যদি বাড়ে যাবে, আর যদি অক্সিডেশন নাম্বার কমে এই যাবে। এই যেমন কি আমরা এই যে ক্লোরিনের 0 থেকে -1, এই দেখো 0 থেকে -1, তাহলে 0 থেকে -1 মানে কমে যাচ্ছে, তাহলে কমে যাচ্ছে মানে এর কি হয়েছে, বিজারণ হয়েছে। এবার যার বিজারণ হবে সেই এর কারণ ঘটাবে, সো এটা হচ্ছে জার। अगेन এই যে আয়রন, সেটা কি হচ্ছে +2 থেকে +3, +2 থেকে +3, তার মানে কি দিকে, তার মানে জারণ সংখ্যা বাড়লে জারণ হয়। এখন এই Fe2+ Fe3+ আমাদের ইলেকট্রন ছাড়ছে, তার মানে তার জারণ হচ্ছে। যেহেতু তার জারণ হচ্ছে সেহেতু সে বিজারণ, আমরা বলছি যার জারণ হবে সে বিজারণ। এই যে বিক্রিয়াটা, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় দুটো জিনিস যুক্ত হয়ে একটা উৎপাদন উৎপন্ন হয়েছে, তাই এটাকে সংযোজন বিক্রিয়া। এবং আরেকটা জিনিস হচ্ছে H2+I2 বিক্রিয়া উৎপন্ন করলো 2HI, এটা একটা যৌগ, এটা একটা অণু, এটা একটা অণু, এবং উৎপন্ন করলো একটা যৌগ। সো দুইটা জিনিস যুক্ত হয়ে একটা উৎপন্ন হলে তাকে বলে সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যদি যুক্ত মৌলগুলা মৌলিক অণু হয়, কি হয়, মৌলিক, তখন তাদেরকে বলা হয় সংশ্লেষ বিক্রিয়া, সংশ্লেষ বিক্রিয়া। তাহলে খেয়াল করো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা একাধারে সংযোজন। কেন সংযোজন? কারণ দুইটা জিনিস যুক্ত হয়ে একটা উৎপন্ন, একাধারে সংশ্লেষণ। কেন সংশ্লেষণ? কারণ যুক্ত মৌলগুলো হচ্ছে মৌলিক। আর যদি এখানে বলি এটা একটা যৌগ, এটা একটা মৌলিক অণু, উৎপন্ন হলো একটা যৌগ, সো এটা একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এদের মধ্যে দুইটাই মৌলিক অণু নয়, তাহলে এই বিক্রিয়াটা সংশ্লেষণ নয়। সো আমরা যদি বলি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা সংশ্লেষণ এবং সংযোজন, বাট এটা সংযোজন সংশ্লেষণ নয়। তাহলে সংশ্লেষণ বিক্রিয়া মানে সংযোজন, বাট সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। এক কথায় বলে সকল সংশ্লেষণ সংযোজন, বাট সকল সংযোজন সংশ্লেষণ নয়। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন কি হবে, একটু বাইরে মেসেজ করে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা, একটু বাইরে মেসেজের মাধ্যমে জানাই দাও তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু বাইরে মেসেজের মাধ্যমে জানাই দাও তো তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই তো জানাও না ভাইয়া, কি রে বাবা তোমরা তো ইচ্ছা একদম রেসপন্স কম করো, এরকম হলে হবে? একটু বলো, একজন আবার কোথায় পালাইলো, একটু মেসেজের মাধ্যমে জানাও ক্লিয়ার কিনা, কনসেপ্ট 100% ক্লিয়ার। ওকে, এখন দেখো আরেকটা যৌগ, এটা একটা ম্যাট্রিক্স।
এই রেডক্স বিক্রিয়া আমরা একটু বুঝবো। এখানে যে সালফার তার যার মান -2, এখানে ক্লোরিনের যার মান 0, আবার এখানে সালফার যার মান 0, আবার এখানে ক্লোরিনের যার মান -1। তাহলে কি খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি -2 0 0 -1, সো -2 থেকে 0 হলো, -2 থেকে 0, এখানে 0 থেকে -1। তোমরা চিন্তা করে দেখো যার মান কোথায় বৃদ্ধি পেল, যেমন এই H2S -2 থেকে 0, তাহলে যার মান বাড়ছে, সো এর জারণ শূন্য হচ্ছে। আবার এই ক্লোরিনে যার মানের মান কি হলো 0 থেকে -1, 0 -1, তার মানে যার মান হ্রাস পেল, তাহলে এটা কি হলো বিচার। তাহলে আমরা জারণ বিচার বিক্রিয়াগুলো একটু বোঝার চেষ্টা করি, এগুলো পরীক্ষায় আসে। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো এই বিক্রিয়াটা একটু খেয়াল করো যে আচ্ছা বিক্রিয়া এখন আমি আরেকটা বিক্রিয়া লিখবো, এটা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে মানে একটা যৌগকে আর একটা শক্তিশালী কে এসে প্রতিস্থাপিত করে দেবে। যেমন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত হলে উৎপন্ন হবে কপার সালফাইড, জিঙ্ক সালফাইড প্লাস কপার। খেয়াল করো এখানে জিঙ্ক হচ্ছে 0, এখানে কপার হচ্ছে +2, এখানে জিঙ্ক হচ্ছে +2, এখানে কপার হচ্ছে 0। তাহলে এই জিঙ্ক থেকে জিঙ্কের 0 থেকে, আর এটা হচ্ছে +2, আর এই কপারের ক্ষেত্রে +2 থেকে 0। চিন্তা করো এখানে যে জিঙ্ক, হ্যাঁ, তা কপারকে কি করে দিল, রিপ্লেস করে দিল। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মান জিঙ্কের ক্ষেত্রে 0 থেকে +2 হলো, জারণ মান বৃদ্ধি পেলে জারণ ঘটে, সো এটা বিজারণ, যার জারণ ঘটে সে বিজারণ। আর এখানে জারণ মান +2 থেকে 0 মানে হ্রাস পেল, তাহলে এই কি হলো বিজারণ। তাহলে ওকে জারণ। এভাবে করে আমরা বিক্রিয়াগুলি ইজিলি বুঝতে পারি। সো এটা আবার একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বললাম এবং তার সাথে জারণ বিজারণ একটা বললাম। তাহলে একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার যদি বলি এটা হচ্ছে দহন। দহন মানে হচ্ছে পোড়ানো। বাতাসের অক্সিজেনের সাথে যে কেউ বিক্রিয়া করে হাইড্রোকার্বন উৎপন্ন করে মুখস্থ করে রাখবা, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। ওকে, 4 নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যেমন মনে করো এই ক্যালসিয়াম কার্বনেট, সেটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড বেরিয়ে গেছে, এটাকে বিয়োজন বিক্রিয়া বলে। ইজিলি বুঝে গেছে। তাহলে রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া আমরা শেষ করলাম। রেডক্স বিক্রিয়ার মধ্যে ছিল সংযোজন, প্রতিস্থাপন, দহন, তারপর ছিল তোমার সংযোজন, প্রতিস্থাপন, দহন, এবং আরেকটা ছিল তোমার কি বিয়োজন। এবং নন রেডক্সের মধ্যে ছিল প্রশম, পদক্ষেপ এবং এবার তোমার বিশেষ বিক্রিয়া। একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, আর একটা হচ্ছে পানি যোজন, একটা হচ্ছে সমানুকরণ, একটা হচ্ছে পলিমার। আর্দ্র বিশ্লেষণ কেন? মনে করো সিলিকন টেট্রাক্লোরাইড, তাকে পানি দিয়ে বিক্রিয়া করালো, 4 অণু পানি যুক্ত হয়ে তার যে ক্লোরিন পানিতে সেটা দ্রবীভূত হয়ে গেছে। এতে করে এখানে যে দ্রবণটা পূর্ণ হলো এটা সিলিসিক অ্যাসিড। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ।
এবার আসলে পানি যোগ, যেমন মনে করো কপার সালফেট তার সাথে আমি 5 অণু পানি যুক্ত করলাম, 5 অণু উৎপন্ন হলো কপার সালফেট ইনটু 5s2o, এটাকে বলে ব্লু ভিট্রিয়ল, মনে রাখবে ব্লু ভিট্রিয়ল। এছাড়া ফেরাস সালফেট প্লাস 7h2o, ফেরাস সালফেট ইনটু 7h2o, এটাকে বলে গ্রিন ভিট্রিয়ল। আর হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস 7h2o, জিঙ্ক সালফেট ইনটু 7h2o, এটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল, এটা মনে রাখবা। সালফেটের যৌগকে আগে ভিট্রিয়ল বলা হতো, তো এটা সাদা তাই হোয়াইট, এটা সবুজ তাই গ্রিন, এটা নীল তাই ব্লু। এছাড়া আরেকটা হলো ম্যাগনেসিয়াম সালফেট প্লাস 7h2o, ম্যাগনেসিয়াম সালফেট ইনটু 7h2o, এটাকে বলে ইপসম লবণ। এছাড়া সোডিয়াম সালফেট তার সাথে 10 অণু পানি যুক্ত হয়ে উৎপন্ন করে সোডিয়াম সালফেট ইনটু 10h2o, এটাকে বলে গ্লুবাল লবণ, গ্লুবাল। আশা করি তোমরা এই পানি যোজন বিক্রিয়ার কথাগুলি বুঝতে পেরেছো। এবার আমরা যদি একটু পৃথক করে আরো দুটো বিক্রিয়া করি, প্রথমে হচ্ছে পরিমাণ, যেমন একটা যৌগ হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, এটা একটা হলে তাকে কোন উদাহরণ, যদি সেটা অসংখ্য হয়, অসংখ্য এম দিয়ে বলছে অসংখ্য, তাকে বলে পলিমার। তো এটা ইথিন আর এটা হচ্ছে পলিথিন, সো এই বিক্রিয়াটা কি বলে পলিমার। এছাড়া আরেকটা কি বলছে সমানুপাত, সমানুপাত, যেমন NH4CNO অ্যামোনিয়াম সায়ানাইড, এই যৌগটা সবই ঠিক আছে কিন্তু গাঠনিক স্ট্রাকচার ভিন্ন। যেমন এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, দুইটার মধ্যে আণবিক সংকেতগত একই কিন্তু গাঠনিক ভিন্নতা আছে, তাই এই বিক্রিয়াটাকে বলে সমানুপাত বিক্রিয়া। তাহলে দেখো সমানুকরণ, পলিমারকরণ, আদ্র বিশ্লেষণ, পানি যোজন, এগুলো আমাদের টোটাল বিক্রিয়া সবগুলো এসেছে। এবার আমরা কোথায় যাব, আমরা মোটামুটি যেমন মনে করলাম আমরা বিক্রিয়া সবগুলোই করলাম। এখন আমরা যাব যে বিষয়টা রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা। ধরো একটা বিক্রিয়া নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যামোনিয়া। ধরো এবার শুরুতে বিক্রিয়া বেশি থাকে, তাই বিক্রিয়া এখানে এবং উৎপাদ কম থাকে, তো যত বেশি সময় যাবে বিক্রিয়কের মান কমলে উৎপাদের মান বাড়বে এবং একটা সময় বিক্রিয়ক উৎপাদ সমান হয়ে যাবে। মানে সাম্য অবস্থায় যেখানে দেখো এটা বলা ধরো বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদের গতি, বিক্রিয়ক এবং উৎপাদ দুটোর গতিবেগ যখন সমান হয়ে যায় তাকে বলা রাসায়নিক সাম্য অবস্থা। এই রাসায়নিক সাম্য অবস্থা তাপ, চাপ, গড়মাত্রা, এই তিনটা নিয়ামক যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তন হবে এই নিয়ামকগুলি পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে, এটাকে বলে লা শাস্ত্রীয় নীতি। লা শাস্ত্রীয় নীতি, লা শাস্ত্রীয় নীতি কি, তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করলে রাসায়নিক সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তন হবে নিয়ামকগুলির পরিবর্তন ফলাফল প্রশমিত করবে। যেমন দেখো প্রথমে তাপের প্রভাব,
তাপের ক্ষেত্রে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়া পিছনে যাবে, আর যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়া সামনে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়া পশ্চাতে যাবে বা পিছনে যাবে, তার মানে উৎপাদে বিক্রিয়া হয়ে যাবে। আর তাপহারী বিক্রিয়া হলে তাপ বাড়ালে বিক্রিয়া সামনে যাবে। তাপ উৎপাদী কেমনে বুঝি? ডায়ালিসের মান ঋণাত্মক। তাপহারী কেমনে বুঝি? ডায়ালিসের মান ধনাত্মক। আচ্ছা, এটা একটা বিষয় হলো যে তাপের প্রভাব। এবার আমরা যদি চাপের প্রভাব বলি, চাপের প্রভাব শুরুতে বলে রাখি, কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেন প্লাস, সরি প্রথমে এটা বলি, নাইট্রোজেন প্লাস 3H2 2NH3, আরেকটা হচ্ছে PCl বাই PCl3 প্লাস Cl2। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক মোল কতটি? 1 যোগ 3 = 4, উৎপাদক কত? 2। আর এই বিক্রিয়ায় বিক্রিয়ক 1, উৎপাদক 1 + 1 = 2। চাপের প্রভাব হতে যদি বিক্রিয়কে মোল সংখ্যা বেশি হয়, সেই ক্ষেত্রে চাপ বাড়ালে বিক্রিয়া পিছনে। তার মানে খেয়াল করো মনোযোগ দিয়ে, যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, যেমন এখানে বেশি উৎপাদ থেকে, সেই ক্ষেত্রে চাপ বাড়ালে বিক্রিয়া সামনে অগ্রসর হবে, পিছনে নয়, সামনে। যেমন দেখো PCl5, এখানে 1, এখানে 2, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা কম। এখানে যদি আমি চাপ বাড়াই, বিক্রিয়া পশ্চাতে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম চাপের প্রভাব হবে গ্যাসের ক্ষেত্রে, এবং যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে চাপ বাড়ালে সামনে যাবে। বিক্রিয়কের যদি মোল সংখ্যা উৎপাদ থেকে কম থাকে, চাপ বাড়ালে বিক্রিয়া পিছনে আসবে। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার, আমি যদি বলি একটা গ্যাস হাইড্রোজেন প্লাস I2 ইকুয়াল টু 2H, এখানে বিক্রিয়া হবে 1 + 1 = 2, এখানে হচ্ছে শুধু 2। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদক যদি মোল সংখ্যা সমান হয়ে যায়, চাপের কোনো প্রভাব নেই। আর যদি বলি ঘনমাত্রার প্রভাব, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, উৎপাদনের ঘনমাত্রা মানে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আবার যদি আমি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া পিছনে চলে আসবে। মানে আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিই, তাহলে বিক্রিয়া সামনে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনে। কেন সামনে পিছনে? কারণ তার সাম্যাবস্থা বজায় রাখার জন্য। তাহলে রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী বহুমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্য অবস্থাকে ধরে রাখার জন্য যদি সেখানে তাপ, চাপ, ঘনমাত্রা এই তিনটাকে বলা হয় নিয়ামক, তাদের কোনো পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তনের ফলাফল এমন ভাবে সে মানে সাম্যের অবস্থান চেঞ্জ করবে, সাম্য অবস্থা চেঞ্জ করবে কিন্তু সাম্যের অবস্থান চেঞ্জ করবে। এবং কেন চেঞ্জ করবে? কারণ নিয়ামকের প্রভাবগুলোকে প্রশমিত করার জন্য। যদি তাপের কথা বলি, তাপ উৎপাদী হলে তাপ বাড়ালে বিক্রিয়া পিছনে যাবে, তাপ হারি হলে বিক্রিয়া বাড়ালে তাপ বাড়ালে বিক্রিয়ার সামনে যাবে। চাপের প্রভাব বললে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদে কম, চাপ বাড়ালে বিক্রিয়ার সামনে যাবে। বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদে বেশি, চাপ বাড়ালে বিক্রিয়ার পিছনে আসবে। যদি দুই দিকে মোলের সংখ্যা সমান হয়ে যায়, চাপের কোনো প্রভাব নেই। এবার আসো লাস্ট টপিক, শিল্প ক্ষেত্রে লাশ হাতে নিয়ে কি করে?
যেমন দেখো নাইট্রোজেন তিন হাইড্রোজেন যুক্ত হলো অ্যামোনিয়া এবং ব্যালেন্সের মান হচ্ছে -92 কিলো। এখন আমি যদি শিল্প ক্ষেত্রে এই অ্যামোনিয়ার উৎপাদকে বাড়াতে চাই, কারণ কি, কারণ এই অ্যামোনিয়া থেকে ইউরিয়া গ্যাস পাওয়া যায় এবং এই ইউরিয়া অ্যামোনিয়া সারে ইউরিয়া আমরা যেটা জানি আমাদের যে সারের উৎপাদন ইউরিয়া। সো এই অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া সার বানানোর জন্য অ্যামোনিয়াটা খুব জরুরি। তো শিল্প ক্ষেত্রে অ্যামোনিয়াটাকে আমি কতটা লাভজনক ভাবে প্রস্তুত করতে পারি সেটা হচ্ছে শিল্প ক্ষেত্রে প্রয়োগ। প্রথম কথা হচ্ছে তাপের প্রভাব খেয়াল করো। এখানে বিক্রিয়াটি তাপ উৎপাদন, আমি বিক্রিয়াটাকে যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া চলে যাবে। মানে এই বিক্রিয়া তাপমাত্রা বাড়াতে বিক্রিয়া প্রস্তাব চলে আসবে, উৎপাদগুলো বিক্রিয়া হয়ে যাবে। আর যদি তাপমাত্রা কমাই দিই বিক্রিয়া সামনে যাবে, তাহলে তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনে যাবে, কিন্তু বিক্রিয়া সামনে গেলেও উৎপাদ বন্ধ হয়ে যাবে। বিক্রিয়া সামনে গেলেও তাপের পরিমাণ কম হওয়ার কারণে বিক্রিয়া গতিবেগ হ্রাস পাবে, তাতে আমার লস। খেয়াল করো, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনে যাবে, কমাইলে বিক্রিয়া সামনে যাবে। তাপমাত্রা কমাইলে বিক্রিয়ার উৎপাদের হার কমবে। এক্ষেত্রে এবার যদি আসি আমরা এই যে সমস্যাটা আমরা ফেস করতেছি যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনে আসবে, কমাইলে সামনে যাবে, কিন্তু গতিবেগ ঠিক থাকবে না। তাই আমরা গবেষণা করে একটা তাপমাত্রা শ্রেণী করছি, এটাই বলে অত্যানুকূল তাপমাত্রা। যে তাপমাত্রায় বিক্রিয়া গতি রেকর্ডিং থাকে পজিটিভ থাকে 450 থেকে 550 ডিগ্রি। ওকে, এটা গেল আমাদের তাপমাত্রার কথা। এখন আমি যদি চাপের কথা বলি, চাপের প্রভাব এখানে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 যোগ 3 4, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে চাপ বাড়াই বিক্রিয়া কোন দিকে, সামনের দিকে যাবে, তাহলে এই বিক্রিয়াটাকে যখন চাপ বাড়াই সামনে যাবে, কিন্তু বিক্রিয়ার চাপ বাড়ানোটা অনেক ব্যয়বহুল। তাই একটা প্রত্যানুকূল চাপ প্রত্যানুকূল চাপ কত 200 atmosphere। এই চাপে বিক্রিয়ার উৎপাদ স্বাভাবিক থাকে। সো আমরা কি বুঝলাম, শিল্প ক্ষেত্রে এই নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপাদনটা ঋণাত্মক ল্যারেসের মান হয়, তাপ উৎপাদী। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনে আসবে, আবার তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনে যাবে, কিন্তু গতিবেগ হ্রাস পাবে। তাই আমরা অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550। আর যদি বলি চাপের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদ থেকে চাপ বাড়ালে বিক্রিয়া ডানে যাবে, উৎপাদ বাড়বে, কিন্তু চাপ বাড়ানো হবে ব্যয়বহুল। তাই আমরা অত্যানুকূল চাপ নাম বিষয় এক করছি। সবাই কি সবকিছু বুঝতে পারছো? একটু বাইরে জানাও তো বাইরে জানাই দাও, সবাই বুঝতে পেরেছো? এভরিথিং ইজ ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? যদি বলো ক্লিয়ার, ভাইয়া বিদায় নিতে পারি। একটু ভাইকে মেসেজের মাধ্যমে জানাই দাও যে সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু বুঝতে পেরেছো? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।